রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম আমরা রোশনাইয়ের স্মৃতি ফেরানোর জন্য সাধু বাবা অনেক চেষ্টা করছেন। ওখানে আছেন রঞ্জন প্রসাদজি, যিনিও অবাক হয়ে গেছেন যে এই মেয়েটা ওনারই ঘরানার নাচ কি করে নাচছেন। সাধু বাবার কিছু একটা সন্দেহ হচ্ছে। উনি বারবার রঞ্জন প্রসাদজিকে বলছেন, দেখুন আমার মনে হচ্ছে এই মেয়েটির সাথে আপনার কোনো না কোনো রকম সম্পর্ক আছে। বলছে আপনি কি বলতে চাইছেন? সুদর্শনার কথা উনি বলছেন যে সুদর্শনার সাথে উনি থাকতেন, কিন্তু একসময় সুদর্শনা চলে গেছিল রঞ্জন প্রসাদজিকে ছেড়ে, কিন্তু পরবর্তীকালে আবার ফিরে আসতে চেয়েছিল। বুঝতে পারেনি যে ওটা রঞ্জন প্রসাদজি না, ওটা অঞ্জন প্রসাদজি, অর্থাৎ রঞ্জন প্রসাদজির যমজ ভাই। উনি স্বীকৃতি দেননি সুদর্শনাকে। সুদর্শনার পক্ষে জানা সম্ভব ছিল না দুই যমজ ভাই, কারণ আগে কখনো শোনেনি। প্রত্যাখ্যান করেছেন উনি। খুব কষ্ট পেয়েছিল সুদর্শনা। একসাথে ওরা যখন থাকতো তখন ওদের বাচ্চা হওয়া কোনো অস্বাভাবিক না, এই কথাটাই সাধু বাবা বলেছেন যে এই মেয়েটি আপনার সন্তান না তো। মানতে চাইছিলেন না রঞ্জন প্রসাদজি। বলছে সাধু বাবা আপনি কি বলছেন, এরকম হতে পারে কখনো? বলছে না হওয়ার তো কিছু নেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। সাধু বাবা আশ্রমে থাকতে দিয়েছেন রঞ্জন প্রসাদজিকে, তার বিনিময়ে কিছু প্রতিদান চাইছেন। প্রতিদান দিতে রাজি রঞ্জন প্রসাদজি, কিন্তু তারপরে আর দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক থাকবে না। উনি বলেছেন ঠিক আছে, বন্ধুত্ব না থাকুক, আপনি ভালো থাকুন, এটাই আমি শুধু চাই, এর থেকে বেশি কিছু না। তখন উনি জানতে চেয়েছেন কি প্রতিদান চান। উনি বলেছেন আপনি সুদর্শনাকে খুঁজে বার করার চেষ্টা করুন, আপনি আবার নাচের জগতে ফিরে যান, সত্যিটা সবার কাছে প্রকাশ করুন যে আপনার নাম নিয়ে চতুর্দিকে কাঁপাচ্ছে সে যে আপনি নন, সেটা সবাইকে বলুন। বলছে সেটা কি করা সম্ভব? আমি আর চাই না, যা হয়ে গেছে হয়ে গেছে। তখন সাধু বাবা বলছেন আপনি এরকম বলবেন না, আপনাকে এটা করতেই হবে, আপনি ভালো থাকুন, আমি এটাই চাই। বলছে আপনি আমাকে এত ভালোবাসেন? বলছে হ্যাঁ, আমি চাই আপনি জীবনে এগিয়ে যান, যেরকম ছিলেন সেই জীবনটা ফিরে পান। ওদিকে রোশনাই নাচ করছে সকলের সাথে, একটা বিয়ের অনুষ্ঠান ওখানে হবে। ও এসে বসেছে সাধু বাবা আর রঞ্জন প্রসাদজির পাশে। মন্দির সম্বন্ধে ওর কোনো ধারণা আছে কিনা জানতে চাইছে। একটা হঠাৎ কোত্থেকে মন্দির চলে এসছে, এক্ষুনি বিয়ে হবে। ও বলল এটা মন্দির তাই না? বললো হ্যাঁ, তুমি মন্দিরে গেছো কখনো? বলেছে হ্যাঁ, মন্দিরে পুজো হয়, বিয়ে হয়। বলছে তুমি কি মন্দিরে কোনো বিয়ে দেখেছো? ওর যেন আবছা আবছা মনে পড়ছে আরণ্যকের মুখটা, ওর মুখটা। তখন বলল যে আমার মনে আসছে, কিন্তু আমি সেই ছবিগুলো পরিষ্কার দেখতে পাচ্ছি না, অস্থির অস্থির করছে। এদিকে যে ছেলে আর মেয়েটির সাথে বিয়ে হওয়ার কথা, একটা একটা করে অনুষ্ঠান হচ্ছে, ওরও মনের মধ্যে সব তোলপাড় করছে বিয়েটা দেখে। স্মৃতিগুলো সামনে চলে আসছে। তারপরে যখন সিঁদুর পরিয়ে দিল ছেলেটা মেয়েটাকে, সেই সময়ও দেখছে যে আরণ্যকের মুখটা পরিষ্কার ফুটে উঠেছে, আর আরণ্যক ওকে সিঁদুর পরিয়ে দিল। চিৎকার করে উঠেছে আরণ্যক বলে, দিয়েই অজ্ঞান হয়ে গেছে। সবাই অবাক হয়ে গিয়ে বলছে শিগগির খাটিয়াটা আনো, ওকে শুইয়ে দিতে হবে। শুয়ে পড়েছে অজ্ঞান অবস্থায়। সাধু বাবা ওর চোখে জল ছেটাচ্ছেন যাতে জ্ঞানটা ফিরে আসে। এদিকে চ্যাটার্জি পরিবারে গরিমা এসে উপস্থিত, চিৎকার করছে আরণ্যক কোথায়, আরণ্যক আমাদের সর্বনাশ করে কোথায় চলে গেল। ওখানে বড় মা আর বড় জেঠু চলে এসছে, রাজা জাহ্নবী আছে। বলছে গরিমা যে এই তোমাদের জন্য আজ আমাদের পরিবারে এত অশান্তি। তখন জেঠু বলছে তুমি কি বলছো? বলছে যা বলছি ঠিকই বলছি, আঙুল তুলে কথা বলছে। বলছে তোমার তো সাহস কম না, আমার সাথে এরকম করে কথা বলছো। যারা অন্যায় করেছে তারা ঠিক শাস্তি পাবে, আমরা সেই অন্যায়কারীর বিরুদ্ধে সোচ্চার হয়েছি। এদিকে রাজা হঠাৎ বলছে গরিমাকে, গরিমা আমি খুব দুঃখিত আমার মা বাবার আচরণের জন্য, তুমি কিছু মনে করো না। তখন ওর বাবা রেগে গেছে, বলছে তোমার লজ্জা করে না? এইরকম একটা ছেলে
কোথায় পাশে দাঁড়াবে তা না, কোনো দিন কথাই বলতে পারলো না। আর জাহ্নবীর কথা তো ছেড়েই দিলাম, ও পরের বাড়ির মেয়ে। তোর বুকের পাটা নেই যে যারা অপরাধ করেছে তাদের শাস্তি হোক এইটুকু বলার? চুপ করে আছে সব সময়। ছেলেটা বকুনি খায় নিজের দোষে। গরিমাকে জেঠু বলেছে যে তুমি এইভাবে আমার সাথে কথা বলতে পারো না। ওদিকে গরিমা চিৎকার করে যাচ্ছে সমানে। আরণ্যক কোথায় গেল? নেমে আসছে আরণ্যকের মা বাবা। ওরা গলা শুনেই চলে আসছে। বলছে কী ব্যাপার, গরিমা এখানে কেন? গলা শুনতে পেয়েছি, তুমি একটু বসো। বলছে না, আমি বসতে আসিনি। আরণ্যক কোথায়? আমাদের বাড়ি সর্বনাশ করে দিয়েছে এই আরণ্যক, এই পরিবারের সর্বনাশ করে দিয়েছে। আর ওই মেয়েটা মরে গিয়েও আমাদের সাথ ছাড়ছে না। তখন জেঠু বলেছে দেখো, ওই মেয়েটা হয়তো আমাদের মাঝে থাকতোই না, ও তো ফিরে যেত, কিন্তু তোমরাই এই কাজটা করেছো। তাই রোশনাই নামটা কোনো দিন মুছে যাবে না। যেখানে যাবে ওর নাম শুনতে পারবে, আকাশে বাতাসে চতুর্দিকে ওর নাম ছড়িয়ে থাকবে। তুমি ভেবো না এই নামটা মুছে যাবে। ও আরও রেগে যাচ্ছে, অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই নামটা ওর জীবনে যেন একটা শত্রুর মতো হয়ে দাঁড়িয়েছে। শুনতে পারছে না, থামাতে চাইছে। আরণ্যকের বাবা, দাদা তুমি এ কী কথা বলছো? তখন বলছে যা বলছি ঠিকই বলছি। সাথে সাথে আরণ্যকের মা বলছে দেখেছো, তুমি যাদের জন্য খরচাপাতি করো তারা এখন তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। ছোটু চলে এসেছিল, ছোটুও প্রতিবাদ করছে, বলছে আমরা চাই রোশনাইয়ের যারা এই অবস্থা করেছে তাদের শাস্তি হোক। চলে এসছে আরণ্যকে সে বলছে কি ব্যাপার তুমি এখানে? বলছে আমি তোমাকে জানাতে এসেছি, কেন এরকম করলে? আমার মায়ের মতো একজন সেলিব্রিটি, তাকে কিনা পুলিশ নিয়ে গেছে অ্যারেস্ট করে। সবাই চোখ চাচাই করছে, বলছে তার কত স্টুডেন্ট আছে, বদনাম হয়ে যাবে। তখন আরণ্যক বলল দেখো, আমরা তো অ্যারেস্ট করতে বলিনি, পুলিশ হয়তো কোনো কিছু জানতে পেরেছে, তথ্য প্রমাণ, সেই জন্যই নিয়ে গেছে। বলছে যে রাজেশ কি করেছে না করেছে, ওর অর্ধেক বিয়ে করা বউয়ের সাথে ওকে মেরে ফেললো, তার জন্য দায়টা আমার মায়ের হবে কেন? আরণ্যক বলল দেখো, আমরা এই ব্যাপারে কিছু বলতে পারবো না, পুলিশকে জিজ্ঞেস করো, আমাদের কেন বলছো? এদিকে আরণ্যকের বাবা আর খরচাপাতি করতে চাইছে না এদের জন্য। দুধ কলা দিয়ে সাপ পুষেছে, এইরকম একটা ওদের মতামত। তখন বদ্দা বলেছে তোকে কোনো খরচা করতে হবে না। ছোটুও বলেছে যে আমরা আমাদের খরচাটা চালিয়ে নেব। কিন্তু বড় বউ বলেছে তোমার দাদা হয়তো বেশি টাকা সংসারে দিতে পারে না, আমাদের খাবার খরচা তো তোমরা দাও না, তাই এসব কথা বলছো কেন? আর তোমাদের সংসারের জন্য আমি সারা দিন রাত এক করে কাজ করি, কোথাও যাই না। আর তোমার বউ, সে তো পায়ের ওপর পা তুলে সারাদিন বসে আছে। থামিয়ে দেওয়ার চেষ্টা করছে বড় বৌদিকে আরণ্যকের বাবা, যে কি কথা বলছো, সত্যি কথা বলছে। ওখানে ছিল ঠাম্মি। এদিকে ঠাম্মি অস্থির হচ্ছে, দুই ভাইয়ের মধ্যে ঝামেলা লেগে গেছে। তখন বলছে দেখ বাবলু, তুই যখন বলছিস আমরা এই বাড়ি থেকে চলে যাব। ছোটু বলছে কেন? এই বাড়ি থেকে কেন যাবে? আমরা কেউ এই বাড়ি থেকে যাব না, এটা বাবার বাড়ি। বাবা যদি বলে যে চলে যেতে, তখন আমরা চলে যাব, তার আগে আমরা কোথাও যাব না। এত বড় বড় কথা শুনছে। বলছে যে দেখো, বাড়িতে আমরা থাকবো, হয়তো রান্নাঘরটা আলাদা হয়ে যাবে। মা বলছে সে কি বলছিস? ছোটু বলল দেখো মা, তুমি অপরাধ নিও না, এছাড়া কোনো উপায় নেই। যেভাবে মেজদা কথা শোনাচ্ছে এরকমভাবেই আমাদের থাকতে হবে। রাজা কিছু বলছে না। হঠাৎ করে রাজা চিৎকার করছে। ছোটু অন্য সময় কথা বলে না, এই সময় দেখো কত কথা শোনাচ্ছে। ছোটু বলেছে রাজা তুই একদম কথা বলবি না, তোকে মনে হচ্ছে মেরে ঠিক করে দিই। তখন জাহ্নবী বলছে যে আমার স্বামীকে তুমি মারবে? বলছে তুমি কে? ও আমার ভাইপো, ওকে মারার অধিকার আমার আছে। তুমি একটাও কথা বলবে না আমাদের মাঝে। ওদের বাড়িতে চরম অশান্তি শুরু হয়ে গেছে। সুরঙ্গমার জন্য উকিল ঠিক করার চেষ্টা করছে, কিন্তু কি করে ছাড়াবে? এরাও শেষ দেখে ছাড়বে। ওদিকে রোশনাই অজ্ঞান হয়ে গেছিল, তারপর জ্ঞান ফিরেছে। ফিরতেই জানতে চেয়েছে আরণ্যককে। ও বলছে আপনারা কারা, আমি এখানে কি করে এলাম? তখন জানতে চেয়েছে তোমার নাম কি? অনেক কষ্টে ওর মনে পড়েছে ওর নাম হচ্ছে রোশনাই।
রোশনাই চ্যাটার্জি একবার বলছে রোশনাই গাঙ্গুলি আরণ্যককে জানতে চেয়েছে। তখন বলেছে, আচ্ছা সুদর্শনা গাঙ্গুলি কে? বললো, আমার মা সুদর্শনা গাঙ্গুলি। এবার সাধু বাবার সন্দেহটাই ঠিক হলো। রঞ্জন প্রসাদ দেখছে সুদর্শনার মেয়ে। তখন ওই রোশনাইকে নিয়েই ওরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। বলছে, তুমি কোথায় ছিলে, কোত্থেকে এসছো, সমস্ত ঘটনা বলেছে। ও মুম্বাই ছিল, কলকাতায় আর কোনো দিন ফিরে যেতে চায় না। ওরা জানে যে ও মৃত। মনে মনে ভাবছে, আপনারা তো ভালোই আছেন, জেনেছেন আমি মরে গেছি, আর আমার খোঁজ খবর করেননি। আমিও আর কোনো দিন কলকাতায় ফিরে যাব না। ও এখানে কিছুদিন থাকবে, তারপর হয়তো অন্য কোথাও চলে যাবে। এদিকে বাড়িতে ঠাম্মি বলছে যে রোশনাই যখন মারাই গেছে আমরা জানতে পেরেছি, ওর শ্রাদ্ধ শান্তি করবো, অপঘাতে মৃত্যু হয়েছে, 3 দিন পর করা উচিত, কিন্তু আরণ্যক করতে চায় না। বলল যে তোমরা কি এই বাড়িতেই শ্রাদ্ধ শান্তি করতে চাও? বললো, না, এই বাড়িতে কেন, ও তো আমাদের পরিবারের কেউ না, ওর কাজ কোনো মঠে হবে। বললো, ও আমাদের পরিবারে কেউ না, যদিও তোমরা বিয়েটাকে সত্যি বলে মানো না, একদিনের জন্য হলেও ও তো আমার স্ত্রী ছিল, এই পরিবারের বউ ছিল, তাই এই বাড়িতেই যা কাজ হওয়ার হবে। ওরা চাইছিল না শ্রাদ্ধ শান্তি করতে, কিন্তু ওর ঠাম্মি বোঝাতে চাইছে যে শ্রাদ্ধ শান্তি করে তুমি সমস্ত ঘটনাগুলো মুছে ফেলো। তার মানে কেসটাও তুলে নিতে বলছে। গরিমাকে আবার ডেকে আনতে বলছে। দেখো, আমি এখন ওই মিথ্যে করে সংসার খেলা খেলতে পারবো না। রোশনাইকে ভুলে আমি গরিমার সাথে সংসার করব, এটা আমার দ্বারা হবে না। ও যদি মনে করে এই বাড়িতে এসে থাকতে পারে, কিন্তু আমার পক্ষে সম্ভব না। ওখানে ছিল গরিমার বাবা, সেও তাকিয়ে দেখছে, অবাক হয়ে যাচ্ছে। ও যে রোশনাইকে ভালোবাসে সে কথা জানিয়ে দিয়েছে। ওদিকে রঞ্জন প্রসাদজি ভাবছে যে এই রোশনাইকে দিয়ে নাচের প্রোগ্রাম করাবে। ওই অঞ্জন প্রসাদজির আরও অনেক আছে যাদের মুখোশ টেনে খোলার দরকার আছে, সেই চেষ্টা করবে। একটা অনুষ্ঠান হবে, কলকাতায় ওনারা করাতে চাইছেন, কিন্তু রোশনাই কলকাতায় কিছুতেই যাবে না। ওরা যদি জানতে পেরে যায় যে আমি বেঁচে আছি, তাহলে আবার ঝামেলা ঝঞ্ঝাট শুরু হবে। সেই জন্য রোশনাই বলছে, আমি কলকাতায় যাব না। এদিকে অঞ্জন প্রসাদজি জানতেও পারেনি যে রঞ্জন প্রসাদজি বেঁচে আছে। ওদিকে রোশনাইকে একেবারেই সহ্য করতে পারত না অঞ্জন প্রসাদ। ক্ষতি করার চেষ্টা করতো ওর মায়ের মৃত্যুর জন্য যে ওই অঞ্জন প্রসাদ দায়ী, সে কথাও এরা বলেছে। তাই ওর চরম শাস্তি হওয়া দরকার। সবাই জানুক ওর নকল মানুষ, আসল রঞ্জন প্রসাদ নয়, যার নাম ভারিয়ে এত কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে। এবার রোশনাই কি করবে? আবার কি কলকাতায় চ্যাটার্জি পরিবারের মুখোমুখি হবে? যখন ওরা জানবে যে রোশনাই বেঁচে আছে, তখন আর কেসটা হয়তো ধোপে টিকবে না, ছাড়াও পেয়ে যেতে পারে সুরঙ্গমা। কিন্তু খুনের চেষ্টা করেছিল, এটা বলাই বাহুল্য। এবার ওরা রোশনাইয়ের শ্রাদ্ধ শান্তি করার চেষ্টা করছে। রাজি হয়ে গেছে আরণ্য। ও আর বেঁচে থাকতে চায় না। মা বাবাকে বলছে, দেখো, আমার আর বেঁচে থাকার কোনো মূল্য নেই। অফিসেও যায় না। গরিমা বলল, তুমি কি সারাদিন ওই রোশনাইয়ের নাম জপ করবে? অফিস যাও না, কিছু না। বললো, সেটা তোমায় ভাবতে হবে না, আমি তো কারোর খাই পড়ি না, আমি নিজেরটা নিজে করে নেবো। আমার চাকরি থাকে থাকবে, না থাকে না থাকবে, আমি হয়তো বেঁচে থাকবো না, আমার চাকরি নিয়ে কি হবে? ওরা একে অপরের মুখোমুখি তাকাচ্ছে, সবাই ভাবছে ছেলে কি বলছে, এটা ওরা মেনে নিতে পারছে না। এত ওর অভিমান হয়েছে। রোশনাইয়ের সাথে হয়তো ওর সংসার করা হতো না, কিন্তু ও বেঁচে থাকতে পারত। এটাই ওর কষ্ট হচ্ছে যে রোশনাই এসছিল এখানে কাজে, ও কথা দিয়েছিল আমাকে এখানে কাজ ছেড়েও চলে যাবে, আর আমি সুস্থ হয়ে উঠছিলাম ওর জন্য, তোমরা সেটা সহ্য করতে পারলে না, ওকে পৃথিবী থেকেই সরিয়ে দেওয়ার চেষ্টা করলে। এতে কি লাভ হলো বলো? এতে আমাদেরও সংসারটা নষ্ট হয়ে গেল, আর আমি আর কোনো দিন রোশনাইকে দেখতে পাবো না। রোশনাইয়ের জন্য আমার খুব কষ্ট হয়, ওকে ছাড়া আমি থাকতেও পারবো না, ওর স্মৃতি আমি মন থেকে মুছতে পারবো না। তাই তোমরা যেটা ভেবেছিলে সেটা ভুল। এবার দেখবো আশ্রমবাসী কি করছে রোশনাইয়ের সাথে, রোশনাইকে বুঝিয়ে কলকাতায় শো করাতে পারবে কি না। আরণ্যক যখন জানতে পারবে রোশনাই বেঁচে আছে, ওর অনুভূতি কী হবে
সবটা দেখার জন্য আমরা অপেক্ষা করব। কেমন লাগছে অবশ্যই জানো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।